টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো জামাতের সমাবেশে কেন নেই বিএনপি এই বিষয়ে। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ ফ্যাসিবাদ বিরোধী অনেক দল থাকলেও ছিল না দুই যুগের জোটসঙ্গী বিএনপি, ছিল না এবি পার্টি ও গণসংহতি আন্দোলন। কেন নেই ফ্যাসিবাদ বিরোধী এসব দলগুলো, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। মাসুদ কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে জামাতের আজকে একটি বিশাল সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু সেখানে আমরা আসলে বিএনপিকে বা বিএনপির কোনো প্রতিনিধিকে দেখতে পাইনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপির প্রতিনিধি থাকতে হবে কেন? কারণ বিএনপি আর জামাত কি একই রাজনীতি করে না তো। বিএনপি জামাত একসময় বিএনপি ভোটের যে প্রতিযোগিতা, ভোটের যে লড়াই, সে লড়াই তাদের সঙ্গী ছিল। সেটা ছিল ভোট কেন্দ্রিক একটা সমঝোতা। বাট রাজনৈতিক দিক দিয়ে দুটো দুই মেরু রাজনীতি করে। এখন একসময় বিএনপির সঙ্গে জামাতের মিল ছিল, ট্রেন ছিল। ট্রেন কি ভাঙে না? ট্রেন ভেঙে গেছে। এই ট্রেন তো ভাঙছে সে আওয়ামী লীগ আমলে। আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ আমলের শেষ দিকে এই জামাতের আমির স্পষ্ট বলেছিলেন যে তাদের সঙ্গে বিএনপির কোনো জোট নেই। তখন জামাত কিন্তু উইক ছিল, তখন জামাত কিন্তু অতটা সত্যি, জামাত তখন দৌড়ের উপর ছিল। সেই দৌড়ের উপরে থাকতে থাকতে ওনারা বলেছেন যে ওনাদের সঙ্গে বিএনপির জোট কার্যত নেই। ওদের যদি ওই সময় বলে থাকতে পারেন, তাহলে এখন যখন জামাত খুব ভালো অবস্থায় আছে, আমি তো মনে করি এই সরকারে জামাতের খুব বিরাট একটা প্রভাব আছে। এই সরকারের অনেক কি পজিশনে জামাতের লোকজন আছে। তাহলে এখন জামাত বিএনপিকে তেল দিতে হবে কেন? দিবে না। জামাত তো শুরু থেকে বলছে তারা বিএনপির সঙ্গে নেই। এখন বিএনপি বরং জামাত প্রতিদ্বন্দ্বী। আজকে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনে জামাত বিএনপি সবাই ধরবে প্রথম এবং দ্বিতীয় স্থান। এই দুটো স্থান তো জামাত এবং বিএনপির মধ্যে থাকবে। তাহলে আপনি জীবনে কখনো শুনেছেন যে রাষ্ট্রের, দেশের 1 নম্বর এবং 2 নম্বর দল মিলে জোট হয় না তো। 1-এর সঙ্গে 3-এর জোট হতে পারে, 2-এর সঙ্গে 3-এর অথবা 4-এর জোট হতে পারে, কিন্তু 1-এর সঙ্গে 2-এর জোট হয়, এটা কি হয়? এটা রাজনীতির কোন ইকুয়েশনই হয় না। আমি জোটের কথা বলছি না। আমরা সম্প্রতি বিএনপির যে অনুষ্ঠান, সেখানে আমরা জামাতের প্রতিনিধিকে দেখেছিলাম। তো তার প্রেক্ষিতে আর কি জানতে চাওয়া আর কি। তো জামাতের সমাবেশেও তো আসলে বিএনপির প্রতিনিধিরা সাধারণত এর আগেও ছিলেন, বক্তব্য দিয়েছেন, কিন্তু এবারের সমাবেশ আমরা দেখলাম না। এটা তো বিএনপি, এর জবাব তো বিএনপি নিজেই দিয়েছে। বিএনপি সালাউদ্দিন সাহেব স্পষ্ট বলেছে যে আমরা দাওয়াত পাইনি, কাজে যাইনি। এটা হয় কি, যতই দিন যাবে, যতই নির্বাচন ঘরে আসবে, ততই এই বিষয়গুলো স্পষ্ট হবে। কারণ কয়েকদিন আগে তো ইসলামী আন্দোলনের একটা মিটিং হলো, এখানেই হলো। সেই মিটিংয়ে কি বিএনপি ছিল না তো। সেজন্য বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। একেবারে আপনি বুঝে নিতে পারেন যে আসলে দলগুলোর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মেরুকরণটা কি হচ্ছে। এটা এখন স্পষ্ট বোঝা গেছে যে মেরুকরণটা কোন দিকে যাবে। জামাত ইসলামী অথবা ইসলামী আন্দোলন অথবা আপনার আজকে দেখলাম যে আপনার গণ অধিকার পরিষদ, ওরা তো সবাই ছিল এখানে। তার মানে কি, এদের সঙ্গে তো জোট হতে পারে, কিন্তু সেখানে বিএনপি নেই। এবং এটা খুবই স্বাভাবিক ছিল যে বিএনপি কি বলবে। এরা বলতেছে যার বেসিক একটা পয়েন্ট তখন বিরোধ তৈরি হয়েছে, যেমন পিয়ার পদ্ধতি। নির্বাচনকে পিয়ার পদ্ধতিতে হবে, এটা তো একটা বেসিক বিরোধ এই দলগুলোর মধ্যে। তো বিএনপি তো পিয়ার পদ্ধতি চায় না। তিনি এখন যে রাজনীতিটা চলছে, যতই নির্বাচনটা ঘনিয়ে আসবে ততই কিন্তু এই সমস্ত রাজনীতিগুলো স্পষ্ট হয়ে যাবে। এটা হলো বিরোধের রাজনীতি। মানে দুটাতে ভিন্ন দল, তারা যে জনগণের কাছে ভিন্ন ভিন্ন দাবি নিয়ে যাবে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে যাবে, এটা ধীরে ধীরে স্পষ্টতা থাকবে এবং আরো স্পষ্ট হবে। এবং এইটা পরবর্তী সময়ে আরো বড় বিরোধে রূপান্তরিত হবে। এটাই স্বাভাবিক। মানে তারা আসলে পিয়ার পদ্ধতিটাকে তাদের আসলে মূল পয়েন্ট হিসেবে আজকে যেটা বলছে, এবং বিএনপি পিয়ার পদ্ধতি চায় না, এই কারণে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। এই বিষয়ে দলীয় জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু আপনি মনে করেন এখন আসলে পিয়ার পদ্ধতিতে ইলেকশন আসলে কতটা বাস্তবসম্মত হবে? পিয়ার পদ্ধতিটা দুনিয়ার অনেক দেশে আছে। আমি নিজের ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে অধিকার গণতান্ত্রিক। আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি। এটা নিয়ে হয়তো আমি কিছুক্ষণ কথা বলতে পারবো। কিন্তু আমি আবার পাশাপাশি এটাও মনে যে এই মুহূর্তে যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন আপনি করতে যান, তাহলে আমাদের দেশের জন্য পিয়ার পদ্ধতির কোন ফরম্যাটটা প্রযোজ্য হবে, এটা নিয়ে আবার আরেকটা বিতর্ক তৈরি হবে। এবং সেই বিতর্কে নিরসন হতে হতে কয়েক মাস সময় লেগে যাবে। এটা বিরাট বিতর্ক। কাজে আমি মনে করি এই মুহূর্তে আমাদের জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে করতে গেলে এটা নির্বাচনটাকে বরং বিলম্বিত করা হবে। আমি মনে করি দেশকে গণতন্ত্রের পথে অগ্রসর করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। সবচেয়ে প্রথম একটা নির্বাচন থাকা লাগবে। কারণ একটা নির্বাচিত সরকার যখন জনগণের ভোটে যখন আসবে, দায়িত্ব নেবে, তাদের মধ্যে আর কিছু না হোক, তাদের মধ্যে একটা মিনিমাম জবাবদিহিতা থাকে।
যে জিনিসটা অনির্বাচিত সরকারের মধ্যে থাকে না। এই যে বর্তমান সরকার আছে, তাদের কারো কাছে কোনো ধরনের জবাবদিহিতা আছে? কখনো দেখেছেন জবাবদিহিতা কি করতে দিতে? দেখবেন না, কারণ এরা তো জনগণের ভোটে আসেন, এরা তো এমনি এমনি আসছে। কত বিতর্ক হচ্ছে, ডক্টর ইউনূস কখনো কথা বলতে দেখেন আমাদের সামনে, জনগণের সামনে, বাংলাদেশের প্রেসের সামনে দেখেন কখনো কথা বলতে? তিনি বিদেশের প্রেসকে ডেকে ডেকে ইন্টারভিউ দেন। কাজে আমি মনে করি পেয়ার পদ্ধতির দাবিটা অটুট থাকুক, যদি উচ্চ পক্ষে এটাকে চালু করা যায় তাহলে সেটা ভালো। কিন্তু বর্তমান পদ্ধতিতে নির্বাচন হয়ে যায়, কিন্তু এর পরবর্তীতে পেয়ার পদ্ধতি নিয়ে এক মনে করি সংসদে আলোচনা হবে। দুই দলের মধ্যে আমরা তো যে টানাপোড়েন দেখছি দীর্ঘদিনের মিত্র দুই দলের মধ্যে, সেটা কি সামনে আরো বাড়তে পারে বলে আপনি মনে করেন? বিরোধ বাড়বে, দূরত্ব বাড়বে, যতই দিন যাবে দূরত্ব বাড়বে। আপনি দেখবেন সামনের দিনগুলিতে এই জামাত ইসলামকে কেন্দ্র করে বেশ কিছু অন্তত আমার তো নির্বাচনে 4-5টা দল একত্রিত হবে, হয়ে তারা একটা শক্তিশালী বিরোধী দল গঠনের চেষ্টা করবে, মানে দুইটি পক্ষ হওয়ার চেষ্টা করবে। নির্বাচন হলে হয়তো তারা প্রধান বিরোধী দল হিসেবে থাকবে, এবং এটা আমি মনে করি আমাদের দেশের রাজনীতি যেন ইতিবাচক হবে। বিএনপি তার মতো থাকবে যদি নির্বাচন হয়। আর যদি এর মধ্যে বর্তমান সরকার এবং জামাত অথবা এনসিপি তারা যদি অন্য কোনো মতলব করে, অন্য কোনো রাজনীতি করে, তাহলে নির্বাচন বিলম্বিত হবে, এবং নির্বাচন বিলম্বিত হলে সারা দেশে একটা অস্থিরতা তৈরি হবে। এইভাবে আগামী দিনগুলোতে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রেম আমরা 2001 সালে দেখেছিলাম, সেই প্রেম আগামী নিকটবর্তী কোনো দূরবর্তী ভবিষ্যতে দেখার আর কোনো সম্ভাবনা দেখি না। তো সেক্ষেত্রে আপনি মনে করছেন রাজনীতিতে মেরুকরণটা খুব মানে নির্বাচনের কাছাকাছি সময় আরো স্পষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আরো স্পষ্ট হবে এবং আরো তীব্র হবে। তখন দেখবেন পরস্পরের দোল ধরে অনেক রকম কথাবার্তা বলবে। বিএনপি তখন বলবে জামাত কি অন্যায় করেছে, জামাত তখন বলবে বিএনপি কবে কি অন্যায় করেছে, সবগুলো দেখবেন একটা একটা করে বিরত থাকবে। তো আপনি মনে করেন সেটা কি আবার সংঘাতে যেতে পারে? আমার মনে হয় না সংঘাত মানে কি এই কথার লড়াই হবে, কিন্তু সেটা আমাদের রাষ্ট্রীয় ভাবে জনগণের মধ্যে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করবে এটা আমি মনে করি না। কারণ আমরা সবাই কিন্তু নির্বাচন চাই। আমার ধারণা এই দলগুলিও নির্বাচন চায়, আগে আর পরে। জামাত হয়তো একটু গুছিয়ে নিতে চায়, জামাতের যারা সহযোগী আছে তারাও একটু গুছিয়ে নিতে চায়, তারা নানা রকম ইস্যু তৈরি করে নির্বাচনটাকে পেছাতে চায়। বিএনপি এটাকে তাড়াতাড়ি করছে। বিএনপি তো মনে করে যত দেরিতে নির্বাচন হবে তত আমাদের প্রতি মানুষের একটা মানে হয়তো বিতর্ক মানুষ তৈরি করতে পারে। যেমন দেখেন আজকে কি হলো, আজকে জামাতের আমির যে বক্তব্যটা দিলেন উনি কিন্তু একটা স্পষ্ট বলেছেন ওনাদের আগামী লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। ওনারা কোনো ধরনের চাঁদাবাজি দুর্নীতি সহ্য করবেন না। এই কথা যদি বিএনপি লিডার এসে বলতে পারবে না, কারণ বিএনপি জানে যেটা বলে লোকে আসবে যে সারা দেশে এখন যা দুর্নীতি চলছে, যা চাঁদাবাজি চলছে, তাদের লোকজনই করছে। তাদের লোকজন যে করছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো যখন এগুলি মিডিয়াতে আসছে তখন তারা তাদের বহিষ্কার করছে। তার মানে ঘটনা সত্য, কালকে যদি মিডিয়াতে না আসছে কিন্তু চালাই যাচ্ছে। তাদের সেন্ট্রাল লিডারদের অনেকের আশীর্বাদ ওই সমস্ত লোকজনের উপর আছে। বিএনপি কিন্তু বিএনপির তারা প্রমাণ কিন্তু এইভাবে বলতে পারবে না, কারণ ওনার দল তাকে সেই স্বস্তিটা দেয়নি। জামাত দিয়েছে, কিন্তু তার মানে জামাত কোনো অন্যায় করছে না, দেখে অন্যায় করছে, কিন্তু তারা এই পয়েন্টটাকে সামনে নিয়ে আসছে চাঁদাবাজির প্রশ্নটা, দুর্নীতির প্রসঙ্গটা। কেন? তারা জানে এই প্রসঙ্গে তারা এগিয়ে থাকবে এবং তারা খুব প্ল্যান পরিকল্পনা করে তদন্ত অগ্রসর হচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।